আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে আমাদের বেসিক ম্যাথ বইয়ে সিরিয়াল ধরে ধরে নেওয়া পেজ কোর্সে শতকরা টপিকের নতুন আরেকটি ক্লাস নিব। তাহলে আসি আমরা শতকরার 6 নম্বর পদ্ধতি থেকে শুরু করতেছি। এখানে আমরা কিন্তু একেবারে প্রত্যেকটা নিয়মের শুরুতে খুব বেসিক আলোচনা করব, তারপরে ধাপে ধাপে এইটার অনেক ডিপে নিয়ে যাব। শতকরা কম বেশি বা ছোট বড় কিরকম দেখেন 143 নম্বর প্রশ্নে আমাদের বই যাদের কাছে আছে সিরিয়াল বের করে দেখেন। আজিজের মাসিক আয় 4000 টাকা এবং ব্যয় 3000 টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা? এখানে দেখেন যে এই রিলেশন বাইর করার সময় আমরা শতকরা শুরুতে দেখছিলাম যে কোনটা নিচে কোনটা উপরে যায়, এটা নির্ভর করে কার সাথে কার রিলেশন বলতেছে। আজিজের মাসিক আয় 4000 আর ব্যয় 3000। 3000 নিচে 4000 উপরে যাবে নাকি উপরে 4000 নিচে 3000 আসবে, এইটা নির্ভর করবে প্রশ্নটা কিভাবে বলতেছে। তার মাসিক ব্যয়টা মাসিক আয়ের যার সঙ্গে রয়ের থাকে সেইটা নিচে বসে। তাহলে আয়টা যেহেতু রয়ের আছে তাহলে আয়টা নিচে বসবে আর ব্যয়টা উপরে বসবে। গুণন 100 হবে শতকরার জন্য। তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কাটা 4 দ্বারা 100 কাটলে হচ্ছে 25 আর 3 25 75। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 75%। কথার মারপ্যাচের কারণে 4000টা উপরে 3000টা নিচে দিয়ে এইরকম প্রশ্ন হইতে পারত যদি বলতো যে তার মাসিক আয়টা মাসিক ব্যয়ের কত পার্সেন্ট, তখন কিন্তু উপরে 4000 নিচে 3000 হইতো। তার মানে কোনো কিছু কিন্তু ফিক্সড না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ফিক্সড হইতো তাহলে তো মুখস্থ হয়ে যেত, যেভাবে বলবে সেভাবে। আচ্ছা, এই প্রশ্নটা যদি আবার এইভাবে বলে যে তার আয় আর ব্যয়ের ডিফারেন্স কত পার্সেন্ট, তার আয়ের তুলনায় হচ্ছে সঞ্চয়ের কথা যদি বলতো, ব্যয় না বলি, তখন কি করতে হইতো? তখন নিচে আয় হইতো 4000 আর সঞ্চয় বাড়ি করার জন্য আবার আয় থেকে 3000 ব্যয় বিয়োগ করতে হইতো, তখন এখানে হয়ে যেত 1000। তো এই যে দেখেন ভেরিয়েশন গুলো আসতেছে, এটা নির্ভর করতেছে কখন প্রশ্নটা কিভাবে বলতেছে। আপনি যদি এই খেলাটা শুধু ধরতে পারেন তাহলে এই ধরনের প্রশ্নগুলো আপনার জন্য কোনো কঠিন কিছু নাই, বাট মুখস্থ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যদি ফ্র্যাকশন আকারে চিন্তা করি, এই 4000 আর 3000 4 ভাগে 3 ভাগ মানে 75%। এটা আর লেখালেখি কাটাকাটিও করা লাগবে না। ঠিক আছে? ওকে, যদি এখানে বলতো যে সঞ্চয়টা কত পার্সেন্ট, সে মাসে কত পার্সেন্ট সঞ্চয় করে, তাহলে কি হইতো অ্যান্সার বলেন তো? তখন আয় 4000 ব্যয় 3000 থেকে বিয়োগ করে সঞ্চয় 1000। এই যে সঞ্চয় 1000, 4000 এ 1000 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে তখন অ্যান্সার আসতো 25%। আশা করি এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট না। এই যে আজিজ দেখতেছেন না, এই আজিজ হচ্ছে আমাদের বেসিক ম্যাথ বইয়ের যখন লেকচার শিট বানাইতেছিলাম 2013-14 সালের দিকে, তখন আজিজ নামে আমার এক ডিপার্টমেন্ট রাজশাহী ভার্সিটির ছোট ভাই আমার বইয়ের লেকচার শিট গুলা লেখালেখি করে দিত। সে এখন বিভিন্ন সরকারি জব অনেকবার সুইচ করে একটা ভালো জায়গায় সেটেল আছে। তো তখন বলছিলাম যে নামগুলো একটু চেঞ্জ করে দিন, তখন সে এই আজিজ আর সুজন, আমাদের বইয়ে দেখবেন প্রচুর নাম আছে, ওর নাম আজিজ আর ওর এক বন্ধুর নাম সুজন, তো এই প্রশ্ন বানাই দিছে। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাষাটা। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সটে আসি। আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? এই প্রশ্নের স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে এই যে বেশি কম কিভাবে নির্ধারিত হয়, কাটটা বেশি কাটটা কম, উল্টাপাল্টা করা যাবে না। আজিজের আয় সুজনের আয় অপেক্ষা, তাহলে সুজনের আয় যদি হয় 100, আজিজের আয় হবে 125। ঠিক আছে? এটা হচ্ছে সুজন আর এটা হচ্ছে আজিজ। আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে 100 হলে 125 কেন হলো? এটা তো শুধু 25 হলো না কেন? কারণ 25 বেশি, তার মানে 100 এর সঙ্গে 25 যোগ হয়ে 125। খুবই ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু দেখেন, সুজন 100 হলে আজিজ 125। সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? তো নর্মালি যখন আমাদের বেশি হচ্ছিল তখন 25% বেশি মানে 25 বেশি। তাহলে আমরা দেখতেছি 100-তে 25 বেশি, এই জন্য 125। তাহলে এই পাশে তো দেখা যাচ্ছে যে 25 কম, তাহলে তো আমরা বলতে পারি 25 কম পার্সেন্ট কম না, এইটা বলা যাবে না। এইটা আপনার একটা লাইফ টাইম লিসন হওয়া লাগবে। ধরেন কোনো কারণে আপনার বেতন, আমার কর্মচারীকে আমি ধরেন আছে 10% বেতন বেশি দিয়ে দিচ্ছি, এখন যদি বলি যে আরে ভুলে গেছি 10% বেশি দিয়েছি 10% ফেরত দাও, তাহলে কিন্তু হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে বুঝবেন যে 25% বেশি, তার মানে
আগের অবস্থায় ফিরে আসতে চাইলে 25% কম বলা যাবে না। কেন? কারণ যখন 25% বেশি ছিল তখন 100-তে 25% বেশি, এই জন্য 125। কিন্তু যখন 25 কম হচ্ছে তখন কিন্তু 100-তে 25 কম না, তখন 125-এ 25 কম, মানে 125-এর সাপেক্ষে হিসাব হচ্ছে। তাহলে 125 এ কম সমান সমান 125 মাইনাস 100 সমান সমান 25। যখন কমের বিষয় আসতেছে তখন কিন্তু 125-এর সাথে হিসাব হচ্ছে। তাহলে 1-এ কম 125-এর উপরে 25, তাহলে 100-তে কম, 100-তে কম হচ্ছে এই যে 100। ঠিক আছে, তাহলে 25 দিয়ে 125 কাটলে 5, 5 দিয়ে 100 কাটলে 20%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20%। অনেকে আছে এই 25% আর 20% পড়তে পড়তে এমন মুখস্থ করে ফেলছে যেখানে 25% দেখবো এখানে 20% লাগাই দিব। এটা কিন্তু আরেকটা ভুল। কারণ কি? কারণ ভাষা চেঞ্জ করে দিলে আপনার ওই 25 আর 20 খেলা ঠিক থাকবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে একজনের বেতন আপনি 100 থেকে বাড়ায় 110% বাড়াই দিলেন, 110 হল। যে কোনো কারণে ওর পারফরমেন্স খারাপ, আপনি ওর বেতন আগের 100টা দিতে যাচ্ছেন, তাহলে আপনি বলতে পারবেন না যে তোমার বেতন 10% বাড়াইছিলাম, এখন 10% কমাই দিয়ে আগেরটা করি। এটা হবে না। কারণ কি? কারণ হচ্ছে যখন 10% আপনি বাড়াইছিলেন তখন 100 থেকে বাড়ায় 110 করছিলেন, কিন্তু যখন আপনি 10% কমাচ্ছেন তখন তো অলরেডি তার বেতন 110। এখান থেকে 10% কমালে 110-এর 10% মানে 11 কমে হয়ে যাবে 99। এই খেলাটার উপর ভিত্তি করে এখন আমরা প্রায় 50টা অঙ্ক করব। 50টা অঙ্ক করার সময় কিন্তু ঘুরে ফিরে এই বেসিকটাই বারবার আসে। 50টা অঙ্ক কেন করতে হবে? কারণ এই অঙ্কগুলোর এত বেশি ভেরিয়েশন এবং এত বেশি পরীক্ষা আসে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো কনসেপচুয়াল বিষয়টা এখান থেকে ডেভেলপ করে নেন। সেটা হচ্ছে যে কোনো কিছু বাড়লে যা হয় পরবর্তীতে কমানোর সময় ওই বাড়াটা থেকে হিসাব করতে হয়, আগের হিসাবটা করা যায় না। ধরেন আপনার সিট ভাড়া মেসের 1000 টাকা, প্রতি বছর 10% করে বাড়ে, তাহলে কি হবে? 1000-এর পরে যখন 10% বাড়বে তখন হয়ে যাবে 1100 টাকা। এর পরের বার যখন আপনি আবার 10% বাড়াবেন তখন কিন্তু এই 1000-এর গল্প আর চলবে না, এখন 1100 এর উপর হিসাব। তাহলে এই অঙ্কগুলোর সামারি আকার যদি এক লাইনে মনে রাখতে চান, সেটা হবে সব সময় সর্বশেষটার উপর হিসাব হয়। এই কথাটা মনে রাখলে এই অঙ্কগুলোর 90% অঙ্ক আপনি পারবেন। সহজ কথা কি? সবসময় সর্বশেষটার উপর হিসাব হয়। তাহলে আপনি যদি দ্বিতীয়বার 10% বাড়াইতে চান, আপনাকে এই 1100 এর উপর 10% মানে 110 টাকা বাড়াইতে হবে। আবার যদি কমাইতে চান তাহলে এই 1100 এর উপরে হিসাব করে 1100 10% মানে 110 টাকা কমাইতে হবে। তারপরে তখন আর 1000-এর হিসাব করা যাবে না। এটা হচ্ছে মূল থিম এই অঙ্কগুলোর। তাহলে আমরা আসি নেক্সটে, 145 নাম্বার দেখি। আচ্ছা, সবাই কি সামারিটা ধরতে পারছেন? কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা 25 টাকা বেশি। বেশি তাহলে কাটটা বেশি কাটটা কম, এটা একটা টার্নিং পয়েন্ট, এখানে ভুল করা যাবে না। তাহলে কিন্তু আপনি অঙ্ক তুলতে ভুল করলে তো আর বাকি সমাধান বেকার। তাহলে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা, তার মানে কয়ের বেশি। তাহলে খ যদি আমরা ধরি 100, ক হবে 125। কয়ের বেশি, এটা উল্টা পাল্টা করা যাবে না। এখন যদি আপনি খ কে আবার বেশি বানাই দেন আর ক কে কম বানাই দেন তাহলে আপনার তো শুরুতেই ভুল। আচ্ছা, এইটা এখন পরের অঙ্ক আমরা বাদ, এখানে একটু ভাষাটা একটু বুঝে নেই। এরকম দেখলে আমরা কিভাবে চিন্তা করব? এখানে আমরা দেখেই বুঝতেছি 25 বেশি ডিফারেন্স। 100-তে 25 বেশি, 100-তে যে কোনো কিছু বেশি হলে তাকে পার্সেন্টেজ দেওয়া যায়, কিন্তু যখন কম তখন কিন্তু 125-এ 25 কম, তখন 25% বলা যাবে না। এইটা হচ্ছে বেসিক থিম, পরীক্ষার হলে ভুল না কর। তো এখন হচ্ছে যে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম, এই যে শতকরা কত টাকা কম যখন বলছে তখন অ্যান্সারটা হচ্ছে কত? 20 টাকা। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দেখেন এখানে কিন্তু কোনো টাকার পরিমাণ দেওয়া নেই, শতকরা ধরে হিসাব করা হচ্ছে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে 20% কম। 125-এ 25 কম, 125-এ 25, তার মানে 100-তে দেখেন 20%। এই অঙ্কটা আবার একটা শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে 25 টাকা শতকরা 25% মানে কি? 4/1 তাহলে 4/1 বেশি, তার মানে 4 হয়ে যাবে 5 আবার 5-এ 1 কম, 5-এ 1 কম মানে হচ্ছে 100-তে হচ্ছে 20%। এগুলো যারা রেশিও আকারে করে তারা ডাইরেক্ট এইভাবে করে, আপনাদের এখানে ওভারলোড নেওয়ার দরকার নাই, আগে কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার হবে। আমরা আরো অঙ্ক করি। এই যে যারা 20% দেখলে মুখস্থ 25% দেন, মনে করেন এখানে আমি অপশন দিয়ে দিলাম 25%,
অনেকে আছে রোবটের মতো এটা আনসার দিয়ে দিবেন, কারণ কি আপনাদের মুখস্থ হয়ে গেছে 20% হলে 25% বা 25% হলে 20%। কিন্তু এটা ভুল। কেন ভুল দেখেন, এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, এর কিন্তু বেশি। এই বেশি কমে উল্টাপাল্টা করলে কিন্তু খবর আছে, তখন কিন্তু আমার খুব রাগ উঠে যায় যে আপনি অঙ্কের পড়তে ভুল করতেছেন। এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি, তাহলে এর বেতন বেশি, বি এর বেতন কম। তাহলে আসতেছে কি যে এইটা যদি ছোটটাকে আমরা 100 ধরবো, তাহলে এটা হচ্ছে 120। তাহলে বেশি এর ক্ষেত্রে হিসাব করলে 100-20 বেশি, তাহলে এই জন্য 120। কিন্তু কমের দিক থেকে হিসাব করলে বোঝা যাচ্ছে 20 কম, ঠিক আছে, কিন্তু 20% বলা যাবে না। এইখানে 20% বলা যাচ্ছিল কেন, কারণ 100-20 বেশি, এই জন্য 20%, 100 এর উপর হিসাব হচ্ছে। কিন্তু যখন কমের কথা বলতেছি তাহলে 20 কম, কিন্তু এবার তো 100-20 কম না, এবার 120-এ 20 কম। 120-এ যদি 20 কম হয় তাহলে 20% বলা যাবে, যাবে না। কি বলতে হবে, এই যে পার্সেন্টেজে হিসাব করতে হবে, 120-এ কম 20, 100-তে কত। এগুলো ঐকিক নিয়মে লিখলে যা সময় নষ্ট হবে। 0 কাটা, এই যে 6 দিয়ে 100-কে কাটলে 6 16 96, 16 সমস্ত 6-এর 4 কাটাকাটি করলে হচ্ছে 3-এর 2, তার মানে 16 সমস্ত 3-এর 2%, যেটা ঘ নম্বর অপশনে আছে। ঠিক আছে, তাহলে 146-এর অ্যান্সার মুখস্থ 25% দেওয়া যাবে না, দিতে হবে কি ঘ নম্বর 16 সমস্ত 3-এর 2%। এই যে অ্যান্সার বলতে পারা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা কি এইখানে থিমটা ধরতে পারছেন। আশা করি সবার বেসিকটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে পরের অঙ্কগুলো আপনারা কিন্তু দ্রুত করতে পারবেন। দেখেন কি বলতেছে, এক ব্যক্তি তার স্ত্রীর বয়সে 10% বড়, তার মানে 100 হলে 110, স্ত্রী তার চেয়ে x% ছোট। এখন বলেন তো এক্স এর মান 10-এর থেকে বড় না ছোট, এটাকে অ্যান্সার বলেন, বাকি করার দরকার, অ্যান্সার করার দরকার নাই। এক্সটা, এই এক্স 10% থেকে বড় হবে না ছোট হবে? এইরকম কিন্তু ট্রিকি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে, আইবিএ পরীক্ষা নিলে, মানে ছোট জিনিস কিন্তু আপনার ভ্যাবাচাকা লাগাই দিচ্ছে এমন ভাবে যে আপনি করে আসছেন একভাবে কিন্তু পরীক্ষা আসছে আরেকভাবে। আচ্ছা, এক্স এর মান কত, এখানে এক্স এর মান আমরা বাড়ি করবো, সমস্যা নাই, কিন্তু হচ্ছে এক্স এর মানটা 10-এর থেকে বড় না ছোট, জাস্ট লজিক্যালি আসে, হ্যাঁ, ক্যালকুলেশন দরকার নাই, জাস্ট লজিক্যালি। ধরেন আছে যে এক ব্যক্তি তার স্ত্রী বয়সের থেকে 10 বড়, তার মানে স্ত্রী যদি হয় 100, স্বামী হবে কত 110, তাহলে এই দিক অ্যাঙ্গেল থেকে যখন যাচ্ছি তখন 10% বেশি, কিন্তু এই দিকের অ্যাঙ্গেল যখন আসতেছি তখন কি, তখনও 10 কম, কিন্তু 100-তে 10 কম না, 110-এ 10 কম। খেয়াল করেন, 100-র উপরে 10 দিলে যে পার্সেন্টেজ আসবে অ্যান্সার, 110-এর উপর 10 দিলে পার্সেন্টেজটা কম হবে নাকি বেশি হবে? লজিক্যালি বলেন তো। 110-এ দিলে অবশ্যই পার্সেন্টেজটা কম হয়ে যাবে, ঠিক আছে। 110-এ 10% মানে সরাসরি 10%, কিন্তু 110-এ যখন 10, 100-তে 10-এ 10%, 110-এ 10 মানে দেখেন কাটাকাটি করি, এই যে 0 কাটা, তাহলে থাকতেছে 100/11, তার মানে 9-11-99, 9-11-99, এই যে 9 সমস্ত 11-র 1%, যেটা ঘ নম্বর আছে। তো এটা তো আমরা অ্যান্সার বাড়ি করে ফেললাম অলরেডি, বাট আমি আপনাকে আবার পেঁচাই দিতে পারতাম যে এক্স এর মান 10-এর সমান, এক্স এর মান 10 থেকে বেশি, এক্স এর মান 10 থেকে কম, আর একটু প্যাচ লাগে যাইতো। ওই অঙ্ক পারার জন্য আপনার কি লাগবে, আগে করি নাই কোনোদিন, নতুন টাইপের দিছে, এইভাবে চিন্তা করতে হবে, নাকি কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে 100-এর সাথে যে পার্সেন্টেজ হয় ওটা যদি বড় হয়ে যায় তখন এই 10টা পার্সেন্টেজে ক্যালকুলেশন করলে কম হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, ঠিক আছে, ওকে। কি ক্লাস কি ভালো লাগতেছে নাকি মনে হচ্ছে বলেন? অনেকে ইফেক্টিভনেস বোঝে না, সুন্দর করে হয়তো আমি কথা বলতে পারতেছি না, অনেক বেশি বিনোদন দিতে পারতেছি না, কিন্তু যেই কথাগুলো বলতেছি, যে অঙ্কগুলা করাচ্ছি, দেখবেন পরীক্ষায় সবসময় এই অঙ্কগুলো আসে, ঠিক আছে। যদি 150-এ 60% বৃদ্ধি পেয়ে x% কমে 192 হয়, তাহলে x এর মান কত? তাহলে যদি 150-এর 60% বৃদ্ধি পেয়ে এবং x% কমে, তার মানে কি দুইটা পার্ট, প্রথমে 100 থেকে 50, 150-এ 60% বৃদ্ধি পেয়ে একটা হলো, তারপরে আবার x% কমে গেল, কার x% কমলো? এই যেটা বৃদ্ধি পাইছে সেটা থেকে x% কমে 192 হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটা কি 192 থেকে বড় নাকি ছোট? অবশ্যই বড়, কারণ বড় না হলে আবার কিভাবে কমে 192 হয়? মনে করেন এটা 200 হলো, তাহলে 200 তো এখানে
92 হয়ে গেছে, মানে কি 8 কমে গেছে। 200-তে যদি 8 কমে যায় তাহলে 100-তে কমবে 4, তাহলে 4%, তাহলে x এর মান 4। কিন্তু আমরা তো জানি না যে এটা 200 না কত। এটা কত বাড়ি করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ 150-এ 60% বাড়লে কত হবে সেটা বাড়ি করা সম্ভব না। আচ্ছা, তাহলে আমাদের সিস্টেমটা কি? 150 এর 160% ইকুয়াল টু কত? এই 160% কেন নিলাম? কারণ 60% বৃদ্ধি পেয়ে তো একটা সংখ্যা হবে, তাহলে 100% আগে থেকে ছিল, এই সংখ্যাটা যখন ছিল তখনও 100%, আর 60% যখন বাড়বে তখন 160% হয়ে যাবে। তাহলে এইখানে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কাটা, 15 আর 16 গুণ করলে 240। তার মানে এই x% কমার আগে সংখ্যাটা ছিল 240। এখন 240 থেকে কমে 240 আর হয়ে গেল পরে 192, তাহলে কমলো কত? 48। তাহলে পার্সেন্টেজে কত দেখেন, 192-এ 48 কমছে নাকি 240-এ 48 কমছে? দেখেন, যখন কমে তখন বড়টা থেকে কমে, আর যখন বাড়ে তখন ছোটটা থেকে বাড়ে। তাহলে 240-এ কমলো 48, 100-তে কত? 0 0 কাটা, 24 দুগুণা 48, 10 দুগুণা 20, 20%। এখন আসেন, তাহলে এইখানে এটা একটা তো অঙ্কই না, এটা তো জাস্ট সিম্পল। 60% বাড়লে কত হয়, ঠিক আছে না? এই যে 60% বাড়লে 6 15 90 বাড়ে, 90 বাড়ে 150 আর 90 240 হয়। এটা তো অঙ্ক না, এটা তো একটা অঙ্কের একটা পার্ট। অঙ্কটা হচ্ছে এই যে পরের এইভাবে যদি বলতাম যে 240 থেকে একটা সংখ্যা কমে 192 হয়ে গেল, কত পার্সেন্ট কমলো, ওইটাকে এক্স দিয়ে প্যাচ লাগাই দিছে। তাহলে অ্যান্সার যে 20%। এই অঙ্কটায় পরীক্ষা দিব, অনেকেই করতে পারবে না। কারণ কি? কারণ কি বলতেছে এটাই বুঝে না অনেকে। হ্যাঁ 20% হবে, 20%। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আশা করি ক্লিয়ার। এখন দেখ, ধাপে ধাপে আমরা কিন্তু একটু প্যাচালা অঙ্কে ঢুকতেছি। আরিফের বেতন 60 টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের 50% হবে। যদি বাবুর বেতন 2000 টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত? এই দেখেন বাড়া কমার যে বিষয়গুলা, ঠিক আছে? আমরা কিন্তু কোন নিয়মের মধ্যে আছি? বাড়া কমার ভিতরে আছি। কতটুকু বাড়ে কতটুকু কমে, একজনের বাড়লে কি হবে, এই জিনিসটা। তাহলে আমরা এখানে দেখতেছি কি যে আরিফের বেতন 60 টাকা, 60 কিন্তু পার্সেন্ট না, 60% আর 60 কিন্তু এক জিনিস না। 60 টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের 50% হবে। বাবুর বেতন কত জানি না। যদি বাবুর বেতন 1000 টাকা, 2000 টাকা, এই যে পাওয়া গেছে বাবুর বেতন 2000 টাকা, তাহলে 2000-এর 50% হবে মানে 1000 হবে। 1000 হবে কখন? 60 টাকা বাড়ালে 1000 হবে। তাহলে 60 টাকা বাড়ানোর আগে কত ছিল? 940 ছিল। এই যে উল্টা পাশ থেকে ভাবতে পারতে হবে। তবে আরিফের বর্তমান বেতন কত? এই যে 940, কোনো তো প্যাচ নাই। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? নেক্সট আসি। এই আমরা আবার এক্স টেক্স ধরে করা যাইতো, কিন্তু এত সিম্পল প্রশ্ন ডিজিট যখন দেওয়া থাকবে তখন এক্স এ যাবেন না, এক্স এ গেলে সময় বেশি লাগবে। 150 নম্বর আসি। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? এইখানে আসি। দুটি সংখ্যা একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% এবং 25% কম। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে। তাহলে আসি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটা হচ্ছে ধরি 100। তাহলে দুটি সংখ্যা হচ্ছে 40% আর 25% কম। 40% কম হলে 60, 25% কম হলে 75। তার মানে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তাহলে প্রথম সংখ্যাটা হবে 60, দ্বিতীয় সংখ্যাটা হবে 75। উত্তর কি চাইছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট? তাহলে দেখেন, প্রথম সংখ্যাটি এইটা দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত, এইটুকু বলতো, ছোট কথাটা না বলতো, তাহলে 75-এর উপরে 60, এটাতে ক্যালকুলেশন করতাম। এখন আসি, যদি আমরা 75-এর উপরে এখানে ছোট বলার কারণে এই দেখেন দেখে তো বোঝা যাচ্ছে ডিফারেন্স 15, তাই না? তাহলে 15 ছোট। এই যে 15 ছোট, 60-এ 15 ছোট নাকি 75-এ 15 ছোট? আগের লজিকটা কাজে লাগাইতে হবে। এখানে 15 গ্যাপ পাইলাম। যদি বলতো কত বড়, তাহলে 60-এ 15 বড়। আর যদি বলে কত ছোট, তখন 15 ছোট কিন্তু 75-এ 15 ছোট। এই রিলেশনটা বুঝলেই পরবর্তীতে উল্টাপাল্টা লাগবে না। 75-এ 15 মানে 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ মানে 20%। তাহলে 150 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20%।
দ্রুত পারার সিস্টেম কি? কিছু ওই যে যতগুলো লিখছি অতগুলো পরীক্ষার লেখা লাগবে না। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% ও 37% কম। তাহলে 30% কম মানে 70 আর 37% কম মানে 63। তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটা কত শতাংশ? প্রথম সংখ্যাটির কত শতাংশ? তাহলে একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 63। তাহলে এখানে কিন্তু প্রথম সংখ্যাটি কত শতাংশ বলছে, কত শতাংশ ছোট বা বড় বলে নাই। এইখানে কিন্তু ভাষাটা বুঝতে হবে। তাহলে 70-এ প্রথম সংখ্যাটির এই যে যার সঙ্গে রয়ের থাকে সেটা নিচে বসে, প্রথম সংখ্যাটি 70 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 63 গুণন 100। বলতে পারেন এখানে 70 আর 63 বিয়োগ হলো না কেন, আগে বিয়োগ হলো কেন? এই মিস্টেক গুলো সবারই হয়, মানে অধিকাংশ জনেরই হয়, যে কোনো বিয়োগ হচ্ছে কখনো বিয়োগ হচ্ছে না, বা এটা তো আমি ইচ্ছা মতো করতেছি না, প্রশ্নের ভাষার জন্য করতেছি। যদি বলতো প্রথম সংখ্যাটির দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত শতাংশ ছোট, এরকম যদি বলতো তাহলে কিন্তু আমরা বিয়োগ করতাম। এখানে কিন্তু ছোট বড় বলে নাই, তার মানে ডাইরেক্ট রিলেশন। 70-এ 63, 100-তে কত? এই যে 9, 9 10-এ 90%। তাহলে 151 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 90%। এই ভাষাগুলো খুবই ইম্পর্টেন্ট বড় ছোটর ক্ষেত্রে। স্টুডেন্টের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পরে সে দেখলো যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত, দেখেন 2% বেশি বৃদ্ধি পেত, তাহলে তার মাসিক বেতন এত টাকা হতো। স্টুডেন্টের বর্তমান মাসিক বেতন কত? দেখেন এই যে এত টাকা হতো, এইটাতে কি আছে? এইটাতে আসল 100% আছে শুরুতে, আর এই 11% বৃদ্ধি পাওয়ার কারণে যেটা সেটা আছে। তার মানে 111% এর ভ্যালু 72,150। আর সেটনের বর্তমান মাসিক বেতন কত? ঠিক আছে, দেখেন সেটনের বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ায়, এই গত মাসে 9% বৃদ্ধি পাইছে, তার মানে আসলে বর্তমানে তার বেতন 109%। তাহলে এইটা হচ্ছে নিচে 111 আর উপরে হচ্ছে 109। 111-কে নরমালি 3 দিয়ে ভাগ করা যায়, এটা ডাইরেক্ট যদি আমরা কাটাকাটি করি এটা তো অনেক বড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা 7 11 যদি নেই তাহলে 7টা লাগতেছে, 6 যদি নেই 6 6 6 6 6 6, তাহলে 6 6 6 কাটা দিলে থাকতেছে কত? 34 35 55, হ্যাঁ তারপরে 5, তাহলে 6 5 0 কাটাকাটি করে, তাহলে 650 আর 109 গুণ করলে কত হচ্ছে? 109 শূন্যের শূন্য 65 আর 109 65, আর যদি 100 গুণ করি 6500, আর 65 আর 10 গুণ করলে 650 থেকে একটা 65 কম 585, 5 8 7 7085, আর একটা শূন্য মিলে 70,850। আচ্ছা এটা দেখাই দিলাম কারণ কি? কারণ কাটাকাটির বিষয়ে অনেকের মানে ধারণা কম, তো অনেকে কাটাকাটি করতে পারবেন না। এইখানে একটু বুঝাই দিই, 111 আছে না, 7 দিয়ে যদি 7 7 7 এটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 6 নিলাম। 6 নেওয়ার পরে কি দেখলাম যে এটার নিচে 6 6 6 আসতেছে, তাহলে এই পাশে 34 700 মিলাইতে, আর ওই পাশে 21, 34 আর 21 মিলে 55, আর এই যে পরে 50 আছে, তার মানে এই যে 3টা 55 মিলে গেল, 3টা 5, এই জন্য 111 দিয়ে 5 নিলাম, আর এই শূন্যটা এখানে দিলাম। তারপরে 109 আর 650 গুণ করলাম। এখানে আবার আরেক ঝামেলা কি? সেটা হচ্ছে যে এই 109 নামতে পড়তে পারতেছি না, তাহলে শূন্য আগে নিলাম, এর 65 দিয়ে 109-কে গুণ। আর নর্মাল স্টাইলে গুণ করতে গেলে তো একটা একটা করে ডিজিট নামাইতে অনেক খবর আছে, এই জন্য একটু মাথা খাটালাম যে 100 দিয়ে আগে গুণ করি আর 9 দিয়ে আরেকবার গুণ করি। 100 দিয়ে যখন 65-কে গুণ করলাম তখন নিলাম 6500, আর 9 দিয়েও আবার 65-কে গুণ করতে যে মাথা কাজ করতেছে না, এই জন্য 9-কে আবার 10 বানিয়ে নিলাম। 10 বানিয়ে নিলে 650, ওইখান থেকে একটা 65 বাদ, তাহলে 50 বাদ আর 15 বাদ, তার মানে 585। এই যে 585 এখানে লিখলাম, তাহলে 9টা 65 গুণ করলে 585, এটা গুণ করলে 70 85 হয়, আর এই শূন্য মিলে 70,850। এরকম টেকনিকের দরকার হয় পরীক্ষার হলে, আপনারা দেখবেন অনেক সময় বেখাপ্পা সংখ্যা চলে আসে, তখন একটু ঘুরাই ফিরাই গুণগুলা করতে হয়, আর অপশন তো আছেই। গ হচ্ছে অ্যান্সার। আচ্ছা এই অঙ্ক আগের অঙ্কটার সাথে মিল আছে, হ্যাঁ এটা করে নেবেন, স্কিপ করি। 154 করার পরে আমরা 7 নম্বর পদ্ধতিতে ঢুকবো। 154 অঙ্কটা দেখেন, এই কাটাকাটিটা কঠিন হয়ে গেল, কঠিন হওয়ার জন্য তো রিপিট করে দিলাম, যারা ক্যালকুলাস চাপে বসাইছেন তারা তো বসাইছেন। 152 নম্বর অঙ্কটাতে
111% এর ভ্যালু আর 109% এর ভ্যালু কেন? ধরেন একজনের বেতন ছিল 100 টাকা 1 মাস আগে, বর্তমানে বেতন 9% বেড়ে 109। এখন বলছে আমার বেতন যদি 9% না বাড়ে 11% বাড়তো, তাহলে আমার বেতনটা 72,150 হইতো। তাহলে 111% এর ভ্যালু 72,150, আর বর্তমান বেতন 109%, এটা বার করলে হয়ে যাবে। তাহলে 53টা করে নিবেন, 54টা করে দিই। যদি ডাব্লিউ এক্স এর থেকে 10% ছোট এবং ওয়াই জেড এর থেকে 30% ছোট হয়, তাহলে ডাব্লিউ ওয়াই এক্স জেড এর থেকে শতকরা কত কম? তাহলে ডাব্লিউ এক্স এর থেকে 10% ছোট, তাহলে এক্স বড় ডাব্লিউ ছোট, এবং ওয়াই জেড এর থেকে 30% ছোট, ওয়াই জেড এর থেকে ছোট, তাহলে জেড বড় ওয়াই ছোট, কত? 30%। তাহলে ডাব্লিউ ওয়াই মানে কি? এই ছোট দুটা এক্স জেড এর বড় দুটা, তাহলে বড় দুটা গুণ করলে কত হচ্ছে? 10,000, আর ডাব্লিউ আর ওয়াই গুণ করলে 7,63,000, দেন ডিফারেন্স কত হচ্ছে? 37। তাহলে উত্তর কি চাইছে? যে শতকরা কত কম এই দুটার গুণফলটা এই দুটার গুণফলের থেকে কত কম? তাহলে 10,000 কম 3700, 100তে কত? 0 কাটা 0 কাটা 37। এই অঙ্কটা আমরা আরো সামনে দেখব, যেখানে হচ্ছে যে ডাবল পার্সেন্টেজের মতো কাজ করে। কিরকম? যে 100 থেকে 10% কম হলে 90 হয়, 90 থেকে পরবর্তীতে 30%, 90 এর 30% মানে কত? 27 কমে যাবে। তাহলে প্রথমে যদি আমরা 10% কমাই দিই তাহলে 10 কমলো, আবার যদি পরবর্তীতে 30% কমাই তাহলে 27 কমলো, তাহলে মোটে কত কমলো? মোটে 10 আর 27 মিলে 37%। এই হিসাবটা এই হিসাবটা একই রকম, এটা সহজ। এইটা বোঝার জন্য আরো কিছু বেসিক আলোচনা লাগবে, এটা আমরা পরবর্তীতে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটের উপর হচ্ছে কি 37% কমতেছে, ঠিক আছে? তাহলে 6 নম্বর পদ্ধতিতে আমাদের সামারি যদি করি, সামারিটা হচ্ছে যে কোনো কিছু বাড়লে বা কমলে তারপরের যে হিসাবটা হয় ওইটা প্রথমটার উপরে হয় না, ওটা দ্বিতীয়টার উপরে হয়। এই জিনিসটা মাথায় রাখলে ওইটা সামারি ক্লিয়ার। আমরা সেই 7 নম্বর পদ্ধতি দেখব, মূল্য এবং খরচ সম্পর্কিত প্রশ্ন। এইগুলা অলরেডি আমাদের করা হয়ে গেছে, কিন্তু এগুলো পরীক্ষায় আবার বেশি আসে। দেখেন 7-এর ক বলছে কি? মূল্য বৃদ্ধি পেলে খরচ কমানো। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। মানে অলরেডি আমরা এগুলো শিখে গেছি। কেন? দেখেন, যদি তেলের বা চিনির মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের চিনির ব্যবহার শতকরা কত কমালে তেল চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই যে ব্যয় বৃদ্ধি পাবে না, এই কথাটা মানে কি? মানে হচ্ছে আমি আসি প্রতি মাসে 100 টাকা করে চিনি খরচ করি, বাজারে গেলাম, বললাম যে 100 টাকা চিনি দেন 1 কেজি, তো দোকানদার বলতেছে স্যার চিনির দাম তো বেড়ে গেছে, এখন 125 টাকা দিতে হবে। আমি বললাম ভাই আমার কাছে 100 টাকায় আছে চিনির জন্য, তুমি দরকার হলে চিনি কম দাও, তারপর আমাকে 100 টাকা চিনি দাও। তাহলে ও যে চিনি কম দিবে, কত টাকা কম দিবে? এই যে ডিফারেন্সটা দেখেন, 25 টাকার চিনি কম দিবে। এখন দেখেন আমরা যেটা একটু আগে শিখলাম, যে যখন বাড়তেছে তখন 100-তে 25 বাড়তেছে, এই জন্য 25% বলা যাচ্ছে, কিন্তু যখন কমতেছে তখন এই 25-কে বলা যাবে না 100-তে 25 বা 25% বলা যাবে না। কারণ কমার কথা বললে বলতে হবে 125-এ 25 কমতেছে। তাহলে এখন প্র্যাকটিক্যাল একটু ভাবেন তো, দোকানদার যে আমাকে চিনি কম দিবে, কত টাকা কম দিবে? 25 টাকা। ওকে ডান। কত টাকায় 25 টাকা? কত টাকার চিনি থেকে 25 টাকার চিনি কম দিবে? 125 টাকার চিনি। কারণ বর্তমানে তো চিনির দাম 100 নাই, এখন তো চিনির দাম হয়ে গেছে 125 টাকা। তাহলে 125 টাকায় কম দিবে 25, 100-তে কত? তাহলে 25 দিয়ে 125-কে কাটলে 5, 5 দিয়ে 100-কে কাটলে 20। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20%। এইরকম অঙ্কই আমরা এর আগে ছোট বড় কমা বাড়ার ক্ষেত্রে দেখছি, যে 100 থেকে যখন 125 হয়, 125 থেকে যদি আবার আগের অবস্থায় ফিরে আসতে হয় তাহলে 25 কমাইতে হবে। 125-এ 25 কমানো মানে 20%। তো হ্রাস বৃদ্ধির অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে খরচের অঙ্কগুলো একই রকম। দেখেন অঙ্কটা কতগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে? বাট মুখস্থ করা যাবে না, লজিক্যালি। এই প্রশ্নগুলো সমাধান করার জন্য অনেক বইয়ে দেখবেন শর্টকাট দেওয়া আছে। শর্টকাটটা হচ্ছে এই রকম, যে হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে, গুণন 100, নিচে হচ্ছে 100 প্লাস হ্রাস বা বৃদ্ধি। কিন্তু এইভাবে মুখস্থ করলে যতটা না কাজে লাগবে, তার থেকে আমরা লজিক্যালি যেটা বুঝতেছি ওইটা বেশি কাজে লাগবে। কারণ আপনি প্র্যাকটিক্যালের সাথে তখন ম্যাচিং করে
চিন্তা করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসি আরো দুই একটা অঙ্ক দেখি। যদি ডালের মূল্য 12.5% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। এই অঙ্কটা হুবহু একই রকম। তাহলে 12.5% বৃদ্ধি পাইছে, তার মানে কি 112.5 হয়ে গেছে। তাহলে 112.5-এ কমাতে হবে 12.5, 100-তে কত? এইভাবে ডাইরেক্ট লিখতে পারবেন কিনা বলেন, নাকি আবার প্রত্যেকবারে যোগ করে করে দেখাইতে হবে যে 100 থেকে 12.5% বেড়ে হয়ে গেল 112, তাহলে 112 থেকে কমাইতে হবে 12.5, একে কমাতে হবে 100-তে কত কমাতে হবে? ঘুরে ফিরে ঐকিক নিয়ম যেটা, এটা ডাইরেক্ট। এখন আসি, এইখানে দশমিক তুলে দেওয়া যায়, এখানে দশমিক তুলে দেওয়া যায়। 25 দিয়ে কাটলে 5-25-এ 125, 25 দিয়ে কাটলে 4-25-এ 100, আর হচ্ছে 5-25-এ 125, 5 দিয়ে কাটলে 9, 9 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 9-11-99, 11 সমস্ত 9-এর 1%, ঘ নম্বর অ্যান্সার। তাহলে 156 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা থেকে গেল যে এই দশমিকের কারণে যে ঝামেলাটা হচ্ছে, এটাকে আমরা খুব স্মার্টলি হ্যান্ডেল করার জন্য আমাদের প্রথম দিনের ক্লাসে যে আমরা শিখছি 12.5% মানে হচ্ছে 8/1 এই ফ্র্যাকশন স্টাইলে চিন্তা করতে পারাটা খুব ইন্টারেস্টিং। দেখেন 8 টাকার জিনিস 1 টাকা বাড়লে হয়ে যাবে 9 টাকা। 9 টাকা থেকে আবার যদি আপনি 8 টাকায় ফিরে আসতে চান 1 টাকা কমাইতে হবে। কততে 1 টাকা কমাইতে হবে? 9-এ 1। 9-এ 1 মানে পার্সেন্টেজে কত? 100-তে কত? এই যে 9 দিয়ে 100-কে ভাগ করলে 11 সমস্ত 9-এর 1%। তাহলে 12.5% বাড়লে 11 সমস্ত 9-এর 1% কমাইতে হয়। ফ্র্যাকশনটা মনে আছে সবার, যারা শুরু থেকে ক্লাস করতেছেন? 157 নম্বর, শেখার আছে অনেক কিছু। এই অঙ্কটাতে আমরা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট শিখবো, যেটা আপনাদের জন্য অনেক রিটেন পরীক্ষায় কাজে লাগবে। নাসির হাসান বলছেন 8-এর 1 দিয়ে করা যায় না। দেখছেন এই যে আপনার মাথায় খেলতেছে 8-এর 1, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, 8-এর 1 দিয়ে করা যায়, আমরা করাই দিছি। আমরা 157 নম্বর অঙ্কটা একটু সবাই রিডিং পড়ি, এবং এই রিডিং পড়ার সাথে সাথে আমরা দেখবো যে আগের অঙ্কগুলোর সাথে এটার পার্থক্যটা কি। এইরকম প্রশ্ন রিটেনে আসার মতো। 157 নম্বর অঙ্কটা বলতেছে যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার চিনি বাবদ তাদের খরচ এমন ভাবে হ্রাস করলো যাতে চিনি বাবদ তাদের খরচ মোটের উপর মাত্র 10% বৃদ্ধি পায়। ওই পরিবার শতকরা কতটুকু কম চিনি ব্যবহার করছে? অঙ্কের জায়গা রাখি, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। তো আমরা আমাদের বাস্তব জীবনে আমরা যখন বাজারে যাই, যে কোনো কিছুর দাম অনেক বেড়ে যায়, আমরা কি বলি যে আমি আর এটা খাবো না, বাদ দিয়ে দিবো? না, আমরা তখন কি করি, একটু খাবারটা কমাই দিই, কনজামশনটা কমাই দিই। আগে আমি প্রতিদিন 1 হালি ডিম নিতাম, এখন আমি 3টা ডিম নিই, কারণ দিনের দাম 1.5 গুণ হয়ে গেছে। তো এরকম ধরেন আছে, একটু আগে যে অঙ্কগুলো আমরা দেখলাম, ওইখানে আমরা কি করতেছি, একটু খাওয়া কমাই দিতেছি, বা 1 টাকাও দাম বাড়াতে চাচ্ছি না। আমি 100 টাকা চিনি কিনতাম, বলছি ভাই 125 টাকা চিনি হয়েছে, আমি 1 টাকা বাড়াইতে পারবো, আমি 100 টাকার চিনি দেন, দরকার হলে কত কম খাওয়া লাগে লাগবে, আমার তো 1 টাকা বাড়ানোর সুযোগ নেই। কিন্তু বাস্তব জীবনে আমাদের এরকমও হয় না যে 100 টাকার চিনিটা 125 টাকা হয়ে গেছে, এখন আমি 25 টাকা বাড়াইতে পারতেছি না, কিন্তু আমি 10 টাকা বাড়াইতে পারবো। তাহলে আমি কি বলবো, ভাষাটা কি হবে অঙ্কটার, যে ভাই তোমার চিনির দাম 125 টাকা বাড়ছে, ঠিক আছে 125 টাকা হয়ে গেছে, কিন্তু আমার তো এত সামর্থ্য নাই, আমার কাছে 100 টাকা ছিল, আমি একটু চাপাচাপি করে 10 টাকা বাড়াইতে পারবো। যে কোনো কিছু বাড়া গেলে এরকম করে আমরা করি না হিসাব, যে বাসা ভাড়া বাড়িওয়ালা বাসা ভাড়া 2000 টাকা বাড়াই দিচ্ছে, এখন আমি বাসা ছাড়তে চাচ্ছি না, আবার বাসা ভাড়া পুরাটা দেওয়া সম্ভব না, আমি বলছি আমি 500 টাকা দিতে পারবো, আর বেশি দিতে পারবো না। যে কোনোখানে বাস ভাড়া বলেন, যে কোনোখানে আমরা ডিল করার সময় কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল লাইফে ডিল করি। তো এই জিনিসটা হচ্ছে এই অঙ্কটা। ঠিক আছে, যে বলতে চাই যে 25% বৃদ্ধি পাইছে, বাট ব্যবহার এমন ভাবে কমাইতে হবে যাতে খরচ মাত্র 10% বৃদ্ধি পায়। ওই যে কথাটা বললাম যে 100 টাকা চিনির দাম 125 টাকা হয়ে গেছে, আমি এত আসর বান্দা না যে আমি 100 টাকার বেশি 1 টাকা দিতে পারবো না, এইভাবে বলতেছি না। আমি বলতেছি আমি সর্বনিম্ন সর্বোচ্চ 10 টাকা বাড়াইতে পারবো, আর বেশি বাড়াইতে পারবো না, এই কথাটা হচ্ছে এটা। তাহলে কি করতে হবে, তাহলে বিষয়টা দেখেন, এর আগে যখন আমরা অঙ্কগুলো করতেছিলাম তখন 100 টাকার জিনিসটা 125 হয়ে যাচ্ছিল, আমাকে 25 টাকা কমানো লাগতেছিল। 125-এ 25 কমানো লাগতেছিল, কারণ আমি 100 টাকার 1 টাকা বাড়াইতে চাচ্ছি না। কিন্তু এই অঙ্কটা সিনারিটা এইরকম যে 100 টাকার জিনিসটা 125 টাকা হয়ে গেছে, 25 টাকা বেড়ে, কিন্তু কমানোর সময়
আমি একটু কমন সেন্স বা লজিক্যালি চিন্তা করলাম যে না এত যেহেতু বাড়ছে, ঠিক আছে আমি 110 টাকা পর্যন্ত বাড়াই দিব। তো দেখেন চিনির দাম হচ্ছে 125 টাকা, আমি খরচ করতে রাজি আছি 110 টাকা দিতে রাজি আছি, তাহলে আমাকে চিনি কম দিবে কত টাকা? 15 টাকা। এখন আসেন কততে 15? 125 টাকায় 15 টাকা চিনি কম দিবে, কম ব্যবহার করব, কারণ কমানোর সময় তো 125 থেকে কমবে। আগের বার 25 কমতে ছিল কারণ আমি 100তে ফিক্স ছিলাম, আর এবার আমি 10 টাকা বাড়ানো রাজি আছি, এই জন্য আমার 15 টাকা কমবে। 125-এ 25, 100তে 125-এ 15, 5-25 125, এটা হচ্ছে 4, 5 3 3 আছে, এটা 12, তাহলে 12%। তাহলে এই যে 157 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 12%। ভাষাটার সাথে এই কথাগুলোর একটু মিলায় নেই। 25% বৃদ্ধি পায় একটি পরিবার চিনি বাবদ তাদের খরচ এমন ভাবে হ্রাস করলো যাতে চিনি বাবদ তাদের খরচ মোটের উপর মাত্র 10% বৃদ্ধি পায়। এই 10% বৃদ্ধি পায় মানে কি? আগে 100 টাকা খরচ করতো, এখন 110 টাকা খরচ করবে। চিনির খরচ তো হয়ে গেছে 125 টাকা, তাহলে খরচ কমাইতে হবে 15 টাকা। 125 টাকা কমাইতে হবে 15 টাকা, 12%। তাহলে 12% ব্যবহার কমাইতে হবে। বাস্তব জীবনের সাথে যে অঙ্কটা মিল আছে, এটা কি সবাই ধরতে পারছেন? এবং এই অঙ্কটার সাথে সমাধানটা কত সহজে করা যাচ্ছে। এই অঙ্কগুলো প্র্যাকটিক্যালি বুঝলে যত সহজে করতে পারবেন, আপনি বইয়ের ভাষায় যাবেন আপনার হজবরল লাগবে, আপনি উল্টাপাল্টা করতে পারেন। আচ্ছা, তাহলে নেক্সট আসি। দেখেন এই প্রশ্নটা কি আসছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন 2017 আসছে। কি বলছে দেখেন তো প্রশ্নটা, ভাষাটা দেখেন। আগের প্রশ্ন সবাই ক্লিয়ার? 157 নাম্বার প্রশ্ন। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু রেসপন্স করবেন, ক্লিয়ার লিখে একটু কমেন্ট করবেন যে 157 ক্লিয়ার। আমরা 158 নাম্বার দেখব। তেলের দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটা পরিবার তেলের ব্যবহার কমিয়ে দিল, এতে তাদের তেল বাবদ খরচ অতিরিক্ত 26% বৃদ্ধি পেল। হ্যাঁ বলতে পারেন তেলের ব্যবহার কমাই দিল তারপরে বাড়লো কেন, তাই না? আচ্ছা, এর কারণটা হচ্ছে যে তারা এই 40% বৃদ্ধি পেল, তার মানে 100 টাকা জিনিসটা 140 টাকা তারা এফোর্ড করতে পারতেছে না, এই অ্যাবিলিটি তাদের নাই। কিন্তু আবার 100 থাকতে পারতেছে না, একটু বাড়া দিতেছে, সেটাই কত? 26%। যদি দাম বাড়ার পূর্বে তাদের প্রতি মাসে 10 কেজি তেল লাগতো, তাহলে বর্তমানে কি পরিমাণ তেল ব্যবহার করছে? দেখেন আগের অঙ্কটা যেটা করলাম ওইটার মতোই, কিন্তু এইখানে আবার এই 10 কেজি যে তেল আছে, মনে করেন 10% তাদের ব্যবহার কমাইতে হবে বা 20%। তাহলে আগে 10 কেজি তেল ব্যবহার করতো, এখন তাহলে 10% কম মানে 9 কেজি ব্যবহার করবে। 20% কম হলে 8 কেজি ব্যবহার করবে। তার মানে আগের অঙ্কটার মতোই, যা শেষের লেজুরটা একটু সমাধান করে দিতে হবে। যদি আমি বলি আমার বেতন 500 টাকা, 10% বেতন কমে গেছে, তাহলে 500 টাকা থেকে 50 টাকা কমে যাবে। তো এই শেষের ক্যালকুলেশনটা তো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখেন এই অঙ্কটা এই যে এত বড় মনে হচ্ছে না, আইবিএ পরীক্ষা নিলে এরকম কঠিন প্রশ্ন সমাধান করতে হয়। এটা আইবিএ পরীক্ষা নিচ্ছে গ্যাস ফিল্ডের। আমরা নর্মালি অ্যাডভান্স ম্যাথে এই ধরনের অঙ্ক করাই, কিন্তু এখন বাংলাতে এরকম প্রশ্ন চলে আসছে, তাহলে কি করবো? আমরা তো বাংলা ট্রান্সলেট করে এখানে দেই নাই, বাংলায় আসছে এই প্রশ্ন। তাহলে এই অঙ্কটা জাস্ট পুরো অঙ্কের সিনারিটা বুঝে গেলে কয়েক সেকেন্ডে অঙ্কটা কিভাবে করতে হবে দেখেন। 140 থেকে কমাইতে হবে 14 টাকা, 100তে কত? 10%, তাহলে 10 এর 90% সমান সমান 9। এইটা হচ্ছে অ্যান্সার এই প্রশ্ন। এই যে যেভাবে এত সহজে করে দিলাম না, এত সহজে কিন্তু অধিকাংশ জনে করতে পারবেন না, কারণ অঙ্কটা রিডিং পরে কোন শেষে আস্তে আস্তে শুরুতে কি বলছে ভাষায় ভুলে যাবেন, এবং পুরো জিনিসটা মাথায় নিতে নিতে অঙ্কর 12টা বাজে যাবে। এখন আসি আমরা ধাপে ধাপে, এই যে ধারাবাহিক ভাবে, মানে আগের অঙ্কটা যে করলাম ওইখান থেকে আমরা এই অঙ্কটা শুরু করব। তাহলে দেখেন কত সহজে করা যাবে। 40% দাম বেড়ে গেছে, এই যে এখানে 140 কেন লিখছি, উপরে 14 কেন লিখছি, এটা বোঝাই দিই। 100 টাকা আমার প্রথমে চিনির দাম ছিল, তেলের দাম ছিল, সেখান থেকে 40 টাকা দাম বেড়ে হয়ে গেছে 140 টাকা। কিন্তু আমি বলতেছি যে আমি 40 টাকা দাম বাড়াইতে পারবো না, আমি 26 টাকা দাম বাড়াইতে পারবো, তাহলে আমি 126 পর্যন্ত যাইতে পারবো। তাহলে ব্যবহার কমাইতে হবে কত টাকা? ব্যবহার কমাইতে হবে এই যে বিয়োগ করে 14 টাকা। 14 টাকা ব্যবহার কমাইতে হবে, পার্সেন্টেজে কত? তাহলে 140 টাকার তেল আমি 14 টাকা যদি ব্যবহার কমাই, আমাকে 10% ব্যবহার কমাইতে হবে। তার মানে আমি যদি আগে 10 লিটার তেল ব্যবহার করি, এখন 1 লিটার কমাইতে হবে। আগে যদি 100 লিটার ব্যবহার করি, এখন
10 লিটার কমাইতে হবে, মানে 10% আমরা পাইলাম। আগের প্রশ্নটাতে এই পার্সেন্টেজ বার করলে অ্যান্সার চলে আসছিল, আর এই প্রশ্নটাতে এই যে 10 কেজি করে ব্যবহার করতেছে এটার পরিমাণটা দেওয়া আছে। সমস্যা নাই, আমরা তো দেখছি যে 10% কমাইতে হবে ব্যবহার। এটা যত কেজি থাক, এটা থেকে 10 কেজি থেকে 10% যদি আমি কমাই দেই তাহলে আমি ব্যবহার করবো কত পার্সেন্ট? 90%। তাহলে 10 কেজি থেকে 10% কমানো মানে 1 কেজি কমানো। তাহলে বর্তমানে ব্যবহার করব প্রতি মাসে এখন 9 কেজি। অনেক পরিবার আছে না খাবার কমায় দেয় কোনো কিছুর দাম বেড়ে গেলে, বিষয়টা এরকম। আমরা হঠাৎ করে কিন্তু এই ম্যাথটা দেই নাই, ঠিক আছে? আমরা কিন্তু ধাপে ধাপে এই পর্যন্ত আসছি, সহজ করে করে তারপরে কিন্তু এখানে দিছি, ঠিক আছে? মূল্য হ্রাস পেলে ব্যবহার বাড়ানো। একশো 59 নম্বর অঙ্ক দেখেন, মূল্য হ্রাস পেলে ব্যবহার বাড়ানো মানে কোনো কিছুর দাম কমে গেলে যদি ব্যবহার বাড়ে যায়। আগের যে অঙ্কগুলো করলাম ওইগুলোতে ছিল কি, দাম বেড়ে গেছে ব্যবহার কমাও, কিন্তু কখনো দাম কমে গেলে আমরা ব্যবহার বাড়াই দেয় না, মানে বেশি করে খাই না মানুষ, তো বিষয়টা এরকম। 159 নাম্বার দেয়, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। তার মানে 100 টাকার জিনিসটার দাম 10% কমে হয়ে গেছে 90 টাকা। যেহেতু আমি বাজারে 100 টাকার নোট নিয়ে গেছি, দোকানদার বলছে স্যার এখন তো 90 টাকা দিলে 1 কেজি চিনি পাওয়া যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আর 10 টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে না, ওই 10 টাকা চিনি দিয়ে দাও। তাহলে খরচ বাড়তেছে কত টাকা, মানে খাওয়ার বাড়ানো যাচ্ছে কত টাকা? এই যে 90 টাকাতে 10 টাকা। দেখেন খেয়াল করেন রিভার্সটা কিভাবে হচ্ছে, 100 টাকা থেকে কমে যাচ্ছে 10 টাকা, সেখান থেকে 90 হয়ে যাচ্ছে। কিন্তু যখন বাড়াবো 10 টাকা তখন 90-এ 10 বাড়াবো, তাহলে 90-এ 10 বাড়ালে 100-তে কত? 0 0 কাটা, এটাকে কাটলে 9 11 99, 9 1 সমস্ত 9-1%। এই জিনিস কিন্তু আমরা ওই স্বামী স্ত্রীর বয়সের একটা অঙ্ক ছিল ওইখানে করছি। আবার বেসিক থিমটা কি বলছি, যে কোনো কিছু দাম বাড়া বা কমার পরে যেটা হয় দ্বিতীয়বার ওইটার উপর হিসাব হয়, এখানে পরবর্তীতে হিসাবটা 90-এর উপর হবে। এই থিম ধরে করলে এগুলো অঙ্ক সহজ। 160 নম্বরের অ্যান্সার বলেন একটু যারা যারা আছেন। হ্যাঁ, এই 160 নম্বরের অঙ্কটা করেন। ওকে, এই তো সবাই খুব ভালো পারতেছেন। চা পাতার দাম 20% কমে গেলে পূর্বের খরচ ঠিক রাখার জন্য চা পাতার ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? এটা মুখে মুখে পারা যাবে এইভাবে, 20 কমে যাওয়া মানে 100 থেকে 80 হয়ে যাওয়া। তাহলে পরবর্তীতে যখন 20 বাড়াবো তখন 80-তে 20 বাড়াবো। 80-তে 20 মানে হচ্ছে এই দেখেন 80-তে 20 মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে 25%। মুখে মুখে হয়ে যাবে, তাহলে এগুলো পারবো আমরা। এখন আসি একটু ভেরিয়েশন দেখি। হ্যাঁ, চা পাতার মূল্য 10% কমে গেল, চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকার শতকরা 8 টাকা বেশি কর পাবে? এটা ক্লাস 8-এর বোর্ড বইয়ের প্রশ্ন। তো এখানে মূল থিমটা হচ্ছে এরকম, 10% কমে গেলে 100 টাকার চা পাতার দাম, আগে সরকার 100 টাকার উপর কর ট্যাক্স পাইতো, ঠিক আছে? খেয়াল রাখেন, এখন চা পাতা 10 টাকা দাম কমে হয়ে গেল কত টাকা? 90 টাকা। এখন এই চা পাতাটা এত বেশি খাইতে হবে, বিক্রি হওয়া লাগবে, যে আগে যে 100 টাকার উপর, এখন তাহলে সরকার তো 90 টাকার উপর ট্যাক্স পাবে, তাই না? কিন্তু এই আগের বলছে যে চা পাতা বাবদ সরকার শতকরা 8 টাকা বেশি কর পাবে, মানে আগে যে কর পাইতো তার থেকে তো এখন কর পাওয়া কমের কথা, কারণ দাম কমে গেছে। কিন্তু এটার বিক্রি এত বেশি বাড়বে যে আগের যে 100 টাকার উপর কর আছে সেইটা এখন 108 টাকার উপরে পাবে। তাহলে দেখেন 90 টাকার জিনিসটা থেকে 108 টাকা হইতে গেলে এই যে এইখানে খরচ বাড়তে হবে 18 টাকা বিক্রি। তাহলে আমরা যদি লিখে করি কি করব, যে ধরি পূর্ব মূল্য 100, নতুন মূল্য 10 টাকা কমে হয়ে যাবে 90। তাহলে নতুন ট্যাক্স 100 এর সাথে 8 টাকা যুক্ত করে 108 টাকা। তাহলে বিক্রি বাড়াতে হবে কত? বিক্রি বাড়াতে হবে 108 টাকা থেকে 90 টাকা বাদ দিলে 18 টাকা। তাহলে 100, এই অঙ্কটা কিন্তু হুবহু রিটার্নে আসছে অনেকগুলো পরীক্ষায়। 90 টাকায় বিক্রি বাড়াতে হবে সমান সমান 18 টাকা, 1 টাকায় বাড়াতে হবে
90 এর উপরে 18 আর 100 টাকায় বাড়াতে হবে এই যে 100, তাহলে এটা 5 ভাগের 1 ভাগ, তাহলে 20%। 161 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ 20%। মূল পয়েন্টটা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। এই তো অনেকে ভালো অ্যান্সার দিয়ে দিয়েছেন, ঠিক আছে 20%। তাহলে এই 90 এর সাথে 108 এর যে পার্থক্য এইটা ধরতে পারলে হয়ে যাবে। 162 নম্বর প্রশ্নটা আপনারা নিজে করবেন, আমরা বাসায় করার জন্য কিছু অঙ্ক স্কিপ করি, নাহলে একবারে সিরিয়ালি একই নিয়মে সবগুলো প্রশ্ন করার দরকার নাই। মূল্য হ্রাস পাওয়ায় অতিরিক্ত পণ্য পাওয়া গেলে, এই প্রশ্নটা মানে এই একটা খুবই ইম্পর্টেন্ট আইটেম, ঠিক আছে, এইটার উপর প্রশ্ন আসে। 163 নম্বর প্রশ্ন দেখেন, গমের মূল্য, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট লাইন লিখে রাখছি, যে এরকম প্রশ্নের ক্ষেত্রে মনে রাখবেন, কি মনে রাখবেন, অতিরিক্ত পণ্যের দাম আগের দাম থেকে যত টাকা কম লাগে, এটা বোঝাচ্ছি অঙ্কটাকে দেখি। মানে প্র্যাকটিক্যাল বিষয়টা এরকম, ধরেন আছে আগে কলার হালি ছিল 10 টাকা, তাহলে আমি বাজারে 10 টাকার একটা নোট নিয়ে গেছি, এখন দোকানদার বলছে স্যার কলার দাম তো কমে গেছে 8 টাকা হয়ে গেছে, তাহলে আমি 10 টাকা ওকে দিছি এক হালি কলা নিয়ে, ও বলতেছে স্যার 2 টাকা ফেরত নেন। আমি বললাম ভাই 2 টাকা ফেরত দিতে হবে না, তুমি আরেকটা কলা দাও। তাহলে আমি কি করলাম, একটা অতিরিক্ত কলা পাইলাম না, কোন টাকা দিয়ে পেলাম, আমি কি বাসা থেকে আরো টাকা নিয়ে গেছি না, এই যে টাকাটা সেভ হইলো, সেভ মানে কি, যে টাকাটা কম লাগলো ওই টাকাটা দিয়ে হচ্ছে অতিরিক্ত একটা কলা পাইলাম। তো এখানে এরকম বিষয়টা যে গমের মূল্য 15% কমে যাওয়ায়, তার মানে আগে একটা দাম ছিল সেখান থেকে 15% দাম কমে গেছে, 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজির বর্তমান মূল্য কত, তাহলে 6000 এর 15% কমে গেছে, তাহলে 15% যদি কমে যায় তাহলে 6000 এর 15% মানে 900 টাকা হচ্ছে কি কম লাগে, এইটা হচ্ছে সেভিংস বা সেভ বা সঞ্চয় হচ্ছে। তাহলে আসি 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, তাহলে এই যে 1 কুইন্টাল যে বেশি পাওয়া যাচ্ছে এটা কোন টাকা দিয়ে কিনতেছি, এই যে টাকাটা কম লাগতেছে, তাহলে 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি বা 100 কেজির, এখন এটা কোন দাম, 100 কেজির বর্তমান মূল্য, খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু, কারণ আগের মূল্য হলে তো 100 কেজি 1 কুইন্টাল অতিরিক্ত পাওয়ার কথা আসতো না, তাহলে বর্তমান মূল্য সমান 900 টাকা, তাহলে 1 কেজির বর্তমান মূল্য হবে 100 দিয়ে ভাগ করলে 9 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 9 টাকা। তাহলে সামারি আকারে মনে রাখতে হবে, প্রত্যেকটা অঙ্ক যদি আপনি মনে রাখতে চান আপনার মাথায় লোড হয়ে যাবে। সামারিটা কি, এই অঙ্কটা এই নিয়মটার সামারি হচ্ছে অতিরিক্ত যে পণ্যটা পাওয়া যাবে এর দাম হচ্ছে যে টাকাটা সেভ হয় সেই টাকা। তাহলে আমরা এই কথাটা বোঝার জন্য আরো দু একটা অঙ্ক করি। দেখেন 2023 সালে এই প্রশ্ন আসছে, 164 নম্বর। কি বলতেছে, আমের মূল্য 20% কমে যাওয়ায় 96 টাকা দিয়ে আগের চেয়ে 2টি আম বেশি ক্রয় করা যায়, 50টি আমের প্রকৃত মূল্য কত। তাহলে এখানে দেখেন যে যে দাম কমে যাচ্ছে সেই দাম থেকে দামটা হচ্ছে অতিরিক্ত পণ্যটার দাম, মানে যে অতিরিক্ত পণ্যটা পাওয়া গেল ওটার বর্তমান দাম। তাহলে অ্যান্সার বলেন তো এটা কত হবে, তাহলে 96 এর 20% কত জানি না, কিন্তু 96 এর 10% হচ্ছে 9.6, তাহলে 20% কত 9.6 এর ডাবল, মানে ডাবল লিখলাম না কারণ আছে। আচ্ছা এখন আসি 2টি আম বেশি ক্রয় করা যায়, তাহলে এইটা হচ্ছে 2টা আমের বর্তমান দাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, একটা আমের বর্তমান দাম বাইরে হবে, 2 দিয়ে 2 কাটা চলে গেল, এই যে 9.6 থাকলো একটা আমের বর্তমান দাম। 50টার দাম কত, তাহলে 50 দিয়ে গুণ, 50 দিয়ে গুণ করলে কত হয় জানি না, কিন্তু 100 দিয়ে গুণ করলে 960 হয়, তাহলে 50 দিয়ে গুণ করলে 480 হবে, এটাকে 10 দিয়ে গুণ করলে 96 হতো, 50 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে 1, তো 480 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 164 নম্বর, 164 নম্বরের অ্যান্সার কত, 480। ধরতে পারতেছেন সবাই? আচ্ছা দেখেন এইরকম প্রশ্ন কিভাবে পরীক্ষায় নিয়মিত আসে। 165 নম্বর ওই কুইন্টাল চালের সাথে মিল আছে, এটা করে নিবেন। 166 নম্বরটা দেখেন, আমের মূল্য 20% কমে যাওয়ায় বর্তমানে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি আম বেশি পাওয়া যায়, 50টি আমের বর্তমান মূল্য কত। হুবহু আগের অঙ্কটার সাথে মিল আছে, দেখেন দেখি পারতেছেন কিনা। তাহলে কি হচ্ছে যে 20% কমে যায়, বর্তমানে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি আম বেশি পাওয়া যায়, 12 এর 20% 2.4, তাহলে 1.2 হচ্ছে একটা দাম, 50 এর দাম হচ্ছে 1.2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 5 12 60 মানে 60 টাকা, এই গজ।
কোনো কিছু না লিখে মুখে মুখে হলো কিভাবে? মুখে মুখে হলো এইভাবে, 12 এর 20% মানে হচ্ছে 2.4, এটাকে 2টা আম দিয়ে ভাগ করলে 1.2 বর্তমানে একটার দাম, আর 50টার দাম হবে 60 টাকা। তাহলে 166 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 160 টাকা। ওকে, নেক্সট আসি। চা পাতার উপর 10% কমালে 2500 টাকা, পূর্ব 50 কেজি চা পাতা বেশি পাওয়া যায়, চা পাতার কর কত টাকা কমেছে? এটা আগের সাথে মিল আছে, পারবেন। কমলার দাম 25% হ্রাস পায়, 480 টাকা, পূর্বের তুলনায় 20টি কমলা বেশি পাওয়া যায়, প্রতিটি কমলার বর্তমান মূল্য পূর্ব মূল্য কত? আছে এইখানে আমরা একটা পূর্ব মূল্য বাইর করা শিখবো, মানে এই দুইটা মূল্য বাইর করা শেখাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আগের সাথে মিল আছে, এখানে জাস্ট লেজুরটা হচ্ছে কি পূর্ব মূল্য বাইর করতে হবে। তাহলে আমরা দেখি কমলার দাম 25% হ্রাস পাওয়ায় 480 টাকায় পূর্বের তুলনায় 20টি কমলা বেশি পাওয়া যায়। তাহলে এই 20টি কমলার দাম কত? এই যত টাকা সেভ হচ্ছে, তাহলে 480 এর 25% যদি আমরা বাইর করি, 4 ভাগের 1 ভাগ মানে 120 টাকা। তাহলে এই 20টা কমলার দাম 120 টাকা, তাহলে একটার দাম কত? 6 টাকা। এই 6 টাকা কি আনসার? হ্যাঁ, 6 টাকা হচ্ছে এই প্রতিটি বলছে তো এই জন্য। আচ্ছা, এগুলো কি ওই নিয়মে লিখে দিতে হবে নাকি, যে 20টি কলার বর্তমান দাম সমান সমান 120 টাকা, অতএব 1টি কলার বর্তমান দাম সমান সমান এত টাকা, ঠিক আছে? তাহলে 6 টাকা প্রতিটি কমলার বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য কত? পূর্ব মূল্য হচ্ছে কি, পূর্ব মূল্য বাইর করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা বর্তমান মূল্য পর্যন্ত সবাই তো ক্লিয়ার, কারণ আগের অঙ্কগুলো তো এরকমই ছিল। এখন পূর্ব মূল্যটা আগে লজিক্যালি বলেন তো, 6 টাকার থেকে বেশি হবে না কম হবে? খেয়াল করেন, যেহেতু কমলার দাম কমে গেছে, তাহলে কমে যাওয়ার পরে যদি 6 টাকা হয়, কমে যাওয়ার আগে অবশ্যই বেশি ছিল, তাই না? এখন আসি আমরা, এই ধরনের অঙ্কগুলা অনেক বড় আকারে করা যায়, আবার কয়েক সেকেন্ডে শর্টকাটে করা যায়। আমি দুইভাবেই দেখা দিতেছি, ঠিক আছে? দেখেন, 25% কমে গেছে না, তাহলে 25% কমে বর্তমান মূল্য 75 হলে, যার রিটার্ন চান, পূর্ব মূল্য 100। বর্তমান মূল্য 1 হলে পূর্ব মূল্য 100/75, আর বর্তমান মূল্য 6 হলে পূর্ব মূল্য 100 × 6 / 75। তাহলে 3 × 25 = 75, 4 × 25 = 100, 3 × 2 = 6, 4 × 2 = 8 টাকা। এই 8 টাকা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 8 টাকাটা কি? 8 টাকাটা হচ্ছে পূর্ব মূল্য। আমরা তো লজিক্যালিও দেখতেছি যে বর্তমান মূল্য যত টাকা, পূর্ব মূল্য তার থেকে বেশি, তাহলে 6 টাকা আর 8 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে ছোট বাচ্চার স্টাইলে যদি আপনি লিখতে যান, আপনি রিটেনে হবে, কিন্তু আপনি তো প্রিলেই হবে না। প্রিলি আগে নাকি রিটেন আগে? প্রিলির জন্য কি করতে হবে? এখান থেকে শর্টকাট বাইর করতে হবে। শর্টকাটটা হচ্ছে কি, এই যে 25% যদি কমে যায়। আচ্ছা, তার আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা আগে বলেন। শর্টকাটটা দেখবো এখন। 25% যে কোনো কিছু দাম কমে যাওয়া মানে হচ্ছে 100% থেকে 25% কমে 75% হয়ে যাওয়া। তাহলে এই যে 6 টাকা দাম হলো না একটার বর্তমান দাম, এইটা হচ্ছে 25% কমার পরে 75% দাম 6। তাহলে 1% ভ্যালু আর 100% ভ্যালু, এই যে দেখেন কাটাকাটি করে 3, এই যে 4, এই যে 2, এই যে 8, এইভাবে লিখলে অল্প কথায় আর কি বাইরে হয়। তাহলে এটা 8 অ্যান্সার। আর একটা হচ্ছে সুপার শর্টকাট টেকনিক, মানে কোনো লেখালেখি ছাড়া, সেটা আমরা দেখবো। বাট তার আগে বলেন, এইটা এইভাবে পরীক্ষা হলে নর্মালি এইভাবে করবেন, ঠিক আছে? আর এইটা আপনার জানা থাকতে হবে, এইভাবে করতে পারা মানে আপনি এইভাবে সাজা লিখতে পারবেন। আরেকটা শর্টকাট হচ্ছে 25% হ্রাস। আমরা যে ফ্র্যাকশন আকারে শিখছি ওইটা একটু ভাবি। 25% মানে কি? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ যদি কমে যায় তাহলে থাকে কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ কমে গেলে থাকে আর 3 ভাগ। 3 ভাগে যদি 6 টাকা হয় তাহলে 1 ভাগে 2 টাকা আর 4 ভাগে 8 টাকা। এইভাবে চিন্তা করতে পারলে মুখে মুখে হবে, কিন্তু এটার জন্য ওই যে শতকরার প্রথম ক্লাসটা নিছিলাম যে ফ্র্যাকশন আর পার্সেন্টেজের রিলেশন, এটা মাথায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে 3 ভাগ থাকে, 3 ভাগে 6 হলে 4 ভাগে 8 হয়। এবং এই জিনিসটা লেখালেখি করা লাগবে না, মুখে মুখে পারা যাবে, যেহেতু 25%টার উপর আপনি হাফেজ হয়ে গেছে। কারণ 25% জিনিসটা এত বেশি ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট আসি। এইটা 35তম বিসিএস আসার পরে কতগুলো পরীক্ষা আসছে দেখেন।
এটা পারবেন এখন, ঠিক আছে। 12 এর 20% হচ্ছে 2.4, 2 দিয়ে ভাগ করলে 1.2। বর্তমানে একটা কলার দাম 1.2। কাপড়ের দাম 15% কমে যায়, একজন লোক 1350 টাকায় পূর্বাপেক্ষা 3 গজ কাপড় বেশি কিনতে পারে। প্রতি গজ কাপড়ের পূর্ব মূল্য ও বর্তমান দাম কত? এখন এই যে প্রশ্নগুলো আপনাদের করতে দিলে আপনারা যদি অনেক সময় নেন, এই জন্য আমি কিন্তু খুব কম করতে দিই। কারণ কি, এই যে 1 ঘন্টা ক্লাস হয়ে গেলে অনেকে আর ধৈর্য ধরে না। অথচ দেখেন আমরা শতকরার আজকে 5 নাম্বার ক্লাস করতেছি, এরপর আরো যে কয়টা ক্লাস লাগবে, ঠিক আছে, আরো প্রায় 2-3টা ক্লাস লাগবে। তো এতগুলা ক্লাস নিলে তো অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, এই প্রশ্নটার অ্যান্সার দেন দেখি। এই জন্য আমরা মাঝে মাঝে কিছু অঙ্ক দ্রুত করি, এখন বুঝি পরে ভুলে যাই। ভুলে না যাওয়ার জন্য তো সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা কাপড়ের দাম 15% কমে যায়, একজন 1350 টাকায় পূর্বাপেক্ষা 3 গজ কাপড় বেশি কিনতে পারে। তাহলে 1360 এর 15%, এটা বাইর করলে যেটা আসবে ওটা হচ্ছে 3 গজ কাপড়ের দাম। তাহলে এই শূন্য কাটা, 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 6 68, 68 গুণন 3, একে আবার 3 দ্বারা ভাগ করলে 1। তাহলে 1 গজ কাপড় বর্তমান দাম 68 টাকা। প্রতি গজ কাপড়ের পূর্ব মূল্য আগে চাইছে বর্তমান 68 কোথায় আছে? এইখানে 68 আছে, আর কোথাও 68 নাই। তাহলে এটা অ্যান্সার। পরীক্ষার হলে এরকম কনফিডেন্সের সাথে দিতে পারবেন নাকি আরেকটা দাম বাইর না করলে 68 দেখার পর আপনার মন হবে যে আর একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন ছাড়া বলে দিলাম এটা অ্যান্সার, কারণ 68 তার কোথাও নাই, ঠিক আছে। কিন্তু এই লেভেলের কনফিডেন্স গ্রো করার জন্য আপনার নিজের উপর নিজের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি বলি 3 5 কত হয়, আপনি কি বলবেন 15 হয় কিনা সন্দেহ লাগতেছে? এইটা যেরকম সন্দেহ লাগতেছে না, মানে 3 5 15 এখন 100% কনফিডেন্সের সাথে বলতেছেন, এইরকম করে এইগুলা বলতে পারতে হবে। তখন আপনার মনে হবে যে না, 68 ছাড়া তো আর কিছু নাই, তাহলে 68 যেহেতু হয়। আচ্ছা, আবার হচ্ছে 15% দাম কমছে, তাই না? আচ্ছা, পূর্ব মূল্য বাড়ি করার সিস্টেম কি? 15% দাম কমে গেছে, তার মানে 100% জিনিসটার দাম ছিল, 15% কমে হয়ে গেছে 85%। তাহলে 85% এর ভ্যালু হচ্ছে 68 টাকা। তাহলে 100% এর ভ্যালু কত? নিচে 85, উপরে 100। দেখেন কত সুন্দর ভাবে মিলে গেছে। 5 17 রং 85, 4 17 রং 68, 5 20 100, 4 20 80। এই 68 আর 85 দুটাকে 17 দিয়ে ভাগ করা যায়। আপনার তো 17 নামতা আপনার মেমোরিতে নাই, তাহলে তো আপনার সময় বেশি লাগবে। আর এত সুন্দর করে মিলাই দেওয়া না থাকলে তো মিলতো না, 80.85 চলে আসতো। মিলাই দেওয়া আছে। 170 এর আনসার হচ্ছে 80 আর 68। আমরা কেবল 1 ঘন্টা 8 মিনিট ক্লাস নিলাম, আরো 15 মিনিট ক্লাস নিব, কারণ নাহলে আমাদের অনেক লেংথি হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাটলিস্ট এটা শেষ করে দেবে। মূল্য বৃদ্ধি পাওয়ায় পণ্য কম পাওয়া গেলে, এতক্ষণ ধরে দেখলাম যে দাম কমে গেছে এই জন্য বেশি পাওয়া যাচ্ছে। এখন দাম যদি কখনো বাড়ে যায় তাহলে তো কম করে নিতে হবে, তাই না? 171 নম্বর দেখেন, লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায় 7,500 টাকায় পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে? তাহলে লবণের মূল্য 10% বেড়ে যাওয়ায় 7,500 টাকায় পূর্বাপেক্ষা 30 কেজি লবণ কম পাওয়া যায়। তাহলে 7,500 টাকা থেকে 10% বাড়বে নাকি অলরেডি 7,500 টাকার কম ছিল, বেড়ে 7,500 হয়েছে? বিষয়টা দুটাই সঠিক। এর কারণ দেখেন, ধরেন আমি যদি মনে করি আগের ছিল 7,000 বা 6,000 সামথিং, 900 সামথিং একটা, এখান থেকে বেড়ে 7,500 হয়েছে। অথবা 7,500 ছিল, এখান থেকে 10% বাড়ছে, মানে 750 বাড়বে। কারণ 10% জিনিসটা এমন একটা আপেক্ষিক বিষয়, এটাকে আপনি যে কোনো সংখ্যার সাথে লাগাই দিয়ে হিসাব করতে পারেন। ধরুন আপনার যদি আগের দাম ছিল 100, এখন 110, আগের দাম ছিল 6,900, এখন 6,900 10% বাড়ে 7,500 হয়েছে। আবার আগের দাম ছিল 7,500, এখন তাহলে 7,500 এর সাথে 10% বেড়ে 750 হবে। কারণ পার্সেন্টেজ জিনিসটা তো ফিক্স না, এটা যার সঙ্গে লাগাই দিবেন সেটা সঠিক অ্যান্সার দিবে। তো এই জন্য 7,500 থেকে 10% বাড়বে নাকি আগে অন্য একটা সংখ্যা ছিল ওটা থেকে বেড়ে 7,500 হয়েছে, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে 10% দামটা বাড়ছে, ঠিক আছে? তাহলে আমরা কোনটা ধরে হিসাব করব? যেটা ধরে হিসাব করলে ফ্র্যাকশন আসবে না সেটা ধরে হিসাব করব। তাহলে আমরা যদি 7,500 টাকাটা থেকে 10% বাড়াই, তাহলে যে জিনিসটার দাম ছিল আগে 100 টাকা,
ওইটার দাম এখন 10 টাকা বাড়ছে, তাহলে 7,500 এর 10% যদি হয় তাহলে 750 টাকা বাড়ছে। এখন এই 750 টাকা উত্তর কি চাইছে? উত্তর চাইছে লবণের দাম কত টাকা বেড়েছে। বাবা, এটা তো 750 অ্যান্সার, মানে এখানে তার কোনো ক্যালকুলেশন বলা নাই যে প্রতি কেজির দাম কত টাকা বাড়ছে বা কোনো প্যাচ টাচ নাই, তাহলে সহজ। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সটে আসি, পরের প্রশ্ন দেখি। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত? বর্তমান মূল্য চাইতে পারে, সমস্যা নাই। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এবং যেহেতু আগের প্রশ্নগুলোর থেকে ব্যতিক্রম, কারণ আগের প্রশ্নটাতে দাম কমে গেছে আর এখানে দাম বাড়তেছে। ঠিক আছে, তাহলে আমরা আসি যে এটা আমরা এই ধরনের অঙ্কগুলা 2-3 ভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 7,500 টাকায় বাড়ে। 750 এর 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তার মানে 150 টাকা। ঠিক আছে, এই 150 টাকা দাম বাড়াই গেল, এই জন্য 5 কেজি চাল কম পাওয়া যায়। তাহলে 5 কেজি চালের মূল্য হচ্ছে 150 টাকা। ঠিক আছে, তাহলে 5 কেজির মূল্য 150, তাহলে 1 কেজির মূল্য সমান সমান 5 দিয়ে ভাগ করলে 30 টাকা। এখন আসি 1 কেজি চালের পূর্ব মূল্য কত টাকা। খেয়াল করেন তো যে এই 30 টাকাটা পূর্ব মূল্য নাকি বর্তমান মূল্য। আমরা কিন্তু ক্যালকুলেশন আগের প্রশ্নগুলো তো দেখছি যে এই দাম বাড়া বা কমার হিসাব নিয়ে করলে সর্বশেষ যে দামটা আসে এটা কিন্তু বর্তমান দাম। এইখানে পূর্ব মূল্য কত আর বর্তমান মূল্য কত এইভাবে যদি চাইতো, তাহলে এই বর্তমানটা হচ্ছে 30, তাহলে পূর্ব মূল্য কত। আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যে দাম কমে গেছিল দেখে বর্তমান মূল্যটা যা পূর্ব মূল্যটা তার থেকে বেশি ছিল, কিন্তু এই অঙ্কে চালের মূল্য 20% বৃদ্ধি পেল, তার মানে কি আগে দাম কম ছিল আর বর্তমান দামটা বেশি। তাহলে এই 30 টাকা যে বর্তমান দাম হলো, আমাদের অ্যান্সার তো বর্তমান দাম চায় নাই, পূর্ব মূল্য চাইছে। তাহলে আমরা কিভাবে বার করবো? আসি 20% বৃদ্ধিতে, এই বিস্তারিত লিখতেছি, শর্টকাট করে দিব। বৃদ্ধিতে বর্তমান মূল্য 120 হলে পূর্ব মূল্য হচ্ছে 100, বর্তমান মূল্য 30 হলে পূর্ব মূল্য হচ্ছে এই দেখেন 4 4 25 125 টাকা। তাহলে 172 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 25 টাকা। 30 টাকা অ্যান্সার দেওয়া যাবে না, কারণ 30 হচ্ছে বর্তমান মূল্য, আগের দামটা আরো কম ছিল। আর এই জিনিসটা শর্টকাটে করার টেকনিক হচ্ছে 20% বৃদ্ধি পাওয়া মানে 100% এর জিনিসের সাথে 20% বেড়ে হয়ে যাবে 120%। তাহলে 120% এর ভ্যালু 30 আর 100% এর ভ্যালু কত? তাহলে নিচে 120 উপরে 100, কাটাকাটি করলে হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে রিটেন, এটা শর্টকাট। ঠিক আছে, 25 টাকা আনসার। আচ্ছা, এই বন্ধু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, নেক্সট আসি 173 নম্বর অঙ্কটা আপনারা সবাই বাসায় বসে করবেন। আমি আগামী ক্লাসে দেখবো যে কারা কারা করছেন কারা কারা করেন নাই। হুবহু একই রকম 6% বাড়ছে 1060 টাকায়, পুরো যতটুকু কেনা যেত এখন তার থেকে 3 কেজি কম কেনা যায়। তাহলে চিনির বর্তমান মূল্য কেজি প্রতি কত, পূর্বে চিনির মূল্য কেজি প্রতি কত ছিল। জাস্ট খেয়াল রাখবেন যে 6% বেড়ে গেছে, তার মানে আগের দামটা কম ছিল আর নতুন দামটা বেশি হবে। তাহলে আজকে এই বন্ধু রাখি, ইনশাল্লাহ যেহেতু আগামীকালকেও ক্লাস নিব, আমরা আগামীকালকে এই হ্রাস বৃদ্ধির শেষ হলো না পুরো ক্লাস, 1 ঘন্টার ক্লাস হবে। আমরা হ্রাস বৃদ্ধির আরো অঙ্ক করবো আগামী ক্লাসে। আমাদের এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এটা আমাদের কিন্তু পেইড ব্যাচের ক্লাস। শতকরার ক্লাসটা আমরা ওপেনলি নিতেছি যাতে সবাই দেখে যে আমরা কিভাবে একটা টপিককে আমাদের বইয়ের সিরিয়াল ধরে ধরে ফুললি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এবং শতকরা টপিকটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট টপিক ইন আওয়ার বুক। তো এইখানে আমরা পুরো টপিকটা প্রায় 2 সপ্তাহ ধরে 8-9টা ক্লাসের মাধ্যমে, 8 থেকে 10টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিব।
তো এই যে 2 সপ্তাহ ধরে যে সময় দিতেছি না, অনেকের কিন্তু অনেক বোরিং লাগতেছে, অনেক অধৈর্য হয়ে যাচ্ছে। অথচ খেয়াল করেন, যেই ব্যক্তিরা আজকে অধৈর্য হচ্ছেন সে কিন্তু আগামী 2 বছর পরে আবার শতকরা করবে না। আমার মেজাজটা এই জায়গায় খারাপ যে আপনি এখন অধৈর্য দেখাচ্ছেন, অথচ 2 বছর পরে আপনি আবার যে শতকরাতেই গুতাগুতি করবেন। কারণ কি? কারণ আপনার শতকরা ক্লিয়ার না। তো এইরকম অধৈর্যওয়ালা অনেক লোক দেখছি যে আজ থেকে 5 বছর আগে তার এই 6 মাস পরে ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে, তার 2 মাস পরে অ্যাসাইনমেন্ট দিতে হবে, তার 2 সপ্তাহ পরে একটা নোট দিতে হবে, তার 1 মাস পরে একটা ট্যুরে যাইতে হবে। এইগুলো নিয়ে সে খুব ফ্যাসিনেশনের মধ্যে আছে। কিন্তু এই জন্য আজকে সে শতকরা ক্লাসটা করতেছে না। অফলাইনে যখন ক্লাস নিতাম, অনলাইনেও ক্লাস নেওয়ার ক্ষেত্রে দেখতেছি। তার মানে অপ্রয়োজনীয় অনেক ব্যস্ততাকে সে সামনে তুলে ধরতেছে। আর 1 ঘন্টা ক্লাস করার পরে মাথার লোড হয়ে গেছে, বা আজকে ক্লাস করে আগামীকালকে যদি আবার ক্লাস নেই, পরপর 2 দিন ক্লাস করা তো সম্ভব না। বাট আলটিমেটলি ওই ব্যক্তিটাই আগামী 2 বছর পরে এইরকম শতকরা রাশবিদিতে ঘুরপাক করতেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে শিখতেই হবে, কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নাই। আমি অনেক সুপারম্যান টাইপের মেধাবী ছেলেপেলে দেখছি, অনেক সুঠাম দেহের, অনেক সুশ্রী, অনেক স্মার্ট, ওভার স্মার্ট অনেক ছেলেপেলে দেখছি, অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি কাজে এঙ্গেজ, অনেক বেশি মানে কি পরিশ্রমী, অনেক মেধাবী ছেলেপেলে দেখছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটাই তো উল্টাপাল্টা। এখানে আপনি চাকরি পরীক্ষা দিবেন, দেখবেন যে ম্যাথ আসছে 20টা, অঙ্ক কি ইংরেজি আসছে 20টা, সাধারণ জ্ঞান বাংলা। আপনি পড়লে পারবেন, না পড়লে নাই। বলেন এখানে আপনি আপনার বিশাল মেধা দিয়ে কি হবে আপনি যদি অঙ্ক না পারেন? আপনি বিশাল সিজিপি আছে, ডিপার্টমেন্ট ধরেন আছে, জব দিতেছে না, ঘুরে ফিরে আবার আসতে হচ্ছে। আপনি প্রাইভেট সেক্টরে গেলেন, বিভিন্ন সমস্যা, আবার প্রাইভেট সেক্টর 3 বছর সময় নষ্ট করে আবার আসে সরকারি চাকরির পিছনে দৌড়াচ্ছে। তার মানে ঘুরে ফিরে আপনার এত অধৈর্য, এত বিরক্তি, এত বোরিং ফিল করা, এত ভালো না লাগা, সব কিছুকে কবর দিয়ে আবার 2 বছর পরে এসে আবার ক্লাস করতে হবে। এগুলো কথা এই জন্য বলি, কারণ এই যে দেখি এই ক্লাসের শুরুতে কয়েক শতজন ক্লাস দেখে, আর শেষে আস্তে আস্তে অর্ধেক জন থাকে না। মনে হচ্ছে যে ভালো লাগতেছে, কিন্তু আসলে ভালোটা কাউকে লাগে না। এই এত ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর ধরে দাঁড়ায় আমাদের ক্লাস ভালো লাগে। কিন্তু আমরা একটা হাজার হাজার স্টুডেন্টকে মিলে একটা বিশাল অ্যামাউন্টের পেমেন্ট না পাইলেও সামান্য কোর্স ফিতেও অনেক টাকা পাচ্ছি, এটা একটা ইস্যু। সার্ভিস দিতেছি, এটা একটা ইস্যু। আমাদের বইগুলো চলতেছে, আমাদের রিটার্ন আসতেছে, আমরা কিন্তু কষ্ট করতেছি না। আপনার রিটার্নটা আপনি দেখতে পাচ্তেছেন না দেখে আপনি কিন্তু কষ্ট করতে যাচ্ছেন না। আপনার রিটার্নটা হচ্ছে আপনি যখন পরীক্ষার হলে 2 নম্বর কম পাওয়ার কারণে আপনার রেজাল্ট শিটে নামটা থাকবে না, তখন যে খারাপটা লাগবে, এইটার জন্য আপনার পরিশ্রম করা লাগবে। এবং এই পরিশ্রমটা আপনি 2 বছর পরে ঠিকই করবেন, 5 বছর পরে করবেন, কিন্তু এখন কেন করবেন না বলেন তো? যারা একটু জুনিয়র আছেন কথাগুলো সিরিয়াসলি নেন, হ্যাঁ। আর সিনিয়র যারা আছেন তাদের আর বলার দরকার নেই, তাদের অলরেডি দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক আছে। যাই হোক, ভালো থাকেন সবাই। মানে ব্যাপারটা হচ্ছে যে এতগুলো কথা করার মেইন থিমটা হচ্ছে যে আপনি যেটা নিজে আপনার ফিউচারটা দেখতে পারতেছেন না, আমরা তো দেখতে পারতেছি, কারণ আমরা তো যুগেরও বেশি সময় ধরে এখানে পড়াচ্ছি। অনেক লোককে দেখছি অনেক বেশি ব্যস্ততা দেখাইতো, অনেক বেশি বোরিং ফিল করতো এগুলো শিখতে, কিন্তু আলটিমেটলি তাকে শিখতেই হয়েছে, কারণ উপায় নাই, পালাবি কোথায়, এই টাইপের অবস্থা, ঠিক আছে। তো এবং এমনও হ্যাঁ পালাবার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে ম্যাথ যেখানে লাগে না সেই জবে যাওয়া লাগবে, জবে ধান্দায় বাদ ধরেন আছে যে অন্য কিছু করবো, ঠিক আছে। তাছাড়া তো উপায় নেই। এই জন্য যারা একটু মানে ক্লান্ত হয়ে যান তাদের জন্য বক্তব্য হচ্ছে যে একটু নিজেকে বুঝাবেন যে এগুলো তো একটা সময় না একটা সময় শিখতেই হবে, এবং ধারাবাহিকভাবে সব শিখতে হবে। একটু একটু করে শিখে একটু একটু করে মজা নিয়ে কোনো কাজ নাই, ওই শেখা আপনি ভুলে যাবেন, আবার শিখতে হবে। তাহলে ধারাবাহিকভাবে পুরো টপিক ক্লিয়ার করে করে এইভাবে 10টা যদি ভিআইপি টপিক, মানে যেগুলো একেবারে ব্যাপকতা অনেক বেশি, এই 10টা টপিক যদি আপনি একেবারে ফুল ফোকাস দিয়ে শিখেন, তাহলে আপনার কাছে গণিতটা অনেক ইজি মনে হবে। হ্যাঁ, মনে করতে পারেন মাত্র 10টা টপিক না, আরো টপিক আছে। যখন আপনি গুরুত্বপূর্ণ এই বড় বড় টপিকগুলো শিখে যাবেন, তখন তো ছোট টপিকগুলো কোনো মনে হবে না। আর শতকরা টপিকটা হচ্ছে এই বড় বড় টপিকগুলোর বাপ, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। তাহলে কেমন ধৈর্য নিয়ে এই ক্লাসগুলো করা দরকার, ফিরি করতেছি তো অনেকে মজা লাগে না। এই সেম ক্লাসটা
আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যখন নীলক্ষেতে পড়াইতাম 2 ঘন্টা জার্নি করে এসে বাসে ঘুমাইতে ঘুমাইতে এসে জ্যামে, এই নীলক্ষেতের জ্যামে আসে, তারপরে মাত্র 1 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করে আবার 2 ঘন্টা জার্নি করে নিজের বাসায়, নিজে কুমিল্লা থেকে আসতো, নরসিংদী থেকে আসতো, ডেমরা থেকে আসতো, কল্যাণপুর থেকে এই শুক্রবারের যে জ্যাম, নীলক্ষেতে আসতে 2 ঘন্টা লাগে। তো যারা ঢাকা শহরের জ্যাম সম্বন্ধে যাদের ধারণা নাই, রাজশাহীতে আছেন, বগুড়াতে আছেন অথবা চিটাগাংয়ে আছেন, জ্যাম সম্বন্ধে অতটা বুঝেন না, বা জেলা শহরে থেকে ক্লাস দেখতেছেন অথবা উপজেলা শহর থেকে, যার রাস্তায় কোনোদিন জ্যাম লাগে না, তারা বুঝবেন না যে এক একটা ক্লাস মানে কতটা মানে ভ্যালুয়েবল। সেটা আমাদের ক্লাস বলেন বা অন্য ক্লাস বলেন, ঠিক আছে? তো এই জন্য একটু সিরিয়াসলি নেন, দেখবেন যে আপনার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যাবে। ম্যাথ আর ইংলিশে যদি কারো কনফিডেন্স অনেক হাই থাকে, তখন জবের অন্যান্য প্রস্তুতিগুলো এত বেশি কঠিন লাগবে না, মনে হবে না। কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে যে কোনো পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে, এমনিতে বাংলাদেশের পরীক্ষা অনেক লেংদি, এখন 1 বছর 6 মাস 2 বছর ধরে অপেক্ষায় আছেন, 2 বছর ধরে একটা পরীক্ষা নিয়ে আয়োজন, প্রিলি, রিটেন, ভাইবা বিভিন্ন অ্যাঙ্গেলে চলার পরে আপনার রেজাল্ট আসলো না, কেমন খারাপটা লাগবে। তো এই জন্য আগে থেকে সিরিয়াস না হলে, হুট করে পরীক্ষার ডেট দিয়ে সিরিয়াস হলে, ওই সিরিয়াস দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হুট করে পরীক্ষার দিন মানে সিট প্ল্যান দেখে পড়তে বসলে তো কাজ হবে না। কনসেপ্টগুলো আগে থেকে ক্লিয়ার করে নেন, ঠিক আছে? ভালো থাকেন সবাই। এত সিরিয়াস মুডে বলতেছি কারণ আমি বুঝি ভাই, ঠিক আছে, কত জনের হতাশ মুখ দেখে যে, মানে মলিন মুখ দেখে যে কত খারাপ লাগে, তখন আর কিছু বলার থাকে না। তখন শুধু একটাই কথা যে ভাই যখন সময় ছিল তখন কি করছে, মানে আবার পড়ো। তো এখন এখন যখন আছে যে যখন বয়স হয়ে যায় তখন আর পড়ার মজা লাগে না। এই জন্য যারা একটু জুনিয়র আছেন, ভার্সিটিতে হলে বসে আছে ক্লাস দেখতেছেন, তাদের এই হলের গোল্ডেন টাইমটা কাজে লাগান, ঠিক আছে? ভালো থাকেন সবাই, ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে আবার।